মোদিকে কি বলবো, সে আমাদের দুলাভাই হয়। আমি তো এখন এটাই বলি, সে তার ওয়াইফকে বাপের বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব রুষ্ট, যার কারণে সে শ্বশুর বাড়িকে প্লাবিত করে দিচ্ছে। রসই ঘরেকে আমি তো কলা খাই। যখন ডিক্লারেশন দেওয়া হলো যে এই বছর থেকে পদ্মার ইলিশ পাঠানো হবে না, তখনই আমরা আসলে দেখলাম অনেকে বলছে যে তখন এই কারণেই তারা পানি ছেড়েছে, এই কারণে তারা পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে আমি বলবো যে তাদের বন্ধু সরকার হাসিনার সরকার থাকাকালীন সময়ে কেন তারা, যখন তাদের পানির উচ্চতা বেড়ে যেত, তারা কথায় কথায় বাংলাদেশের ভিতরে পানি ছেড়ে দিত, তখন কেন তারা পেঁয়াজ আমদানি বন্ধ করে দিত? তখন তো আমরা দেখেছি যে 1000 টন করেও হচ্ছে গিয়ে ইলিশ ভারতে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, তাও নামমাত্র মূল্যে, যেখানে ওখানে তারা 1.5 কেজি থেকে 2 কেজির ইলিশ 650 রুপিতে পায়। বাংলাদেশি টাকায় সেটা 800 হতে পারে বা 900। সেখানে বাংলাদেশে আমরা কেন 1800 2000 টাকা করে ওই ইলিশ মাছগুলো খাচ্ছি? এই যে ওরা আমাদেরকে নিজেদের বন্ধু বলে দাবি করে, এটা আসলে আমার কাছে একটা জোকস মনে হয়। এই যুগে এসে এত পরিমাণ হাস্যকর মনে হয় যে আমি আসলে হাসতেও ভুলে যাই মাঝে মধ্যে, যে কিভাবে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে এইভাবে মানে শোষণ করে খাচ্ছে, আর আমরা সেই শোষণটাকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করছি। সেটা আমি বুঝি। বাঁধটা কেন নির্মাণ করলো, বাঁধগুলো ওনারা কেন নির্মাণ করলো? যখন আমরা দেখেছি যে 53 সাল থেকেই ফারাক্কা বাঁধ নির্মাণের কার্যক্রম ঘোষণা করা হয়। এর পরবর্তীতে দফায় দফায় 71-এ এই বাঁধটা হচ্ছে গিয়ে শেষ হয়, সম্পূর্ণ কাজ শেষ হয়, মূল গঠন কাজ শেষ হয়। পরবর্তীতে যতটুকু ছিল সেটা 75-এ সম্পূর্ণ শেষ করা হয়। যদিও 75-এ এসে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর পর এরা এই বিষয়টা নিয়ে আর আমাদের সাথে বসেনি। যদিও পরবর্তীতে ওরা কথা দেয় যে ওরা পানি ছাড়বে না, কিন্তু ওরা দফায় দফায় পানি ছেড়েছে, বাংলাদেশ প্লাবিত করেছে। আমরা গত 35 বছর ধরে ওরা মুহুরীর এই বাঁধটাতে ওরা পানি ছাড়তো না, তাহলে এখন কিভাবে এত পরিমাণ পানি হয়ে গিয়েছে যে পানি উপচে পড়ে যাচ্ছে? গত কয়েক বছরের ইতিহাস ঘাটাঘাটি করলেই তো আমরা দেখতে পারি যে কিভাবে আমাদের উত্তরাঞ্চলকে এরা প্লাবিত করছে। রসই ঘরেকে আমি তো কলা খাইনি, খুলে বলি, এটা একটা ভৌগোলিক বিষয়। যখন এই প্রাকৃতিকভাবে যে কাঠামোটা সৃষ্টিকর্তা থেকে গঠন করা হয়েছে, যে ওই উচ্চ ভূমি থেকে হিমালয়ের পানিগুলো গলিত হয়ে নিম্নভূমি ঢালু হয়ে এই অঞ্চলের দিকে আসবে। যখন অখণ্ড ভারত ছিল তখন এত সমস্যা ছিল না, কিন্তু এখন আমরা একটা স্বাধীন রাষ্ট্র। আমরা যদি ভারতের দিকেই তাকাই, আমরা দেখব যে এই পানিগুলো পানি ভূগর্ভ কতটুকু পানি ধরে রাখতে পারে, কতটুকু পানি ধরে রাখতে সক্ষম, সেটা তো আমাদের বুঝতে হবে। যখনই এই ভূগর্ভকে আমরা অতিরিক্ত পানির চাপ দেই, আমরা দেখেছি যে বাঁধগুলো নির্মাণের পর গঙ্গা নদীর যেই ধারণ ক্ষমতা তা অতিরিক্ত হয়ে যাওয়ায় বারবার সিকিমে ভূমিধস হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, তারপর ওই অঞ্চলটা হচ্ছে গিয়ে প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। একা যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, একা যে আমরা কথা বলে আমরা প্রাণহানি করছি তা কিন্তু নয়, ওদের ভিতরেও ইন্টারনাল ইস্যু চলছে। আমরা বারবার এগুলো দেখছি, ওরা প্রকাশ করছে। তো এই যে ওদের দেশে যে এই ধরনের জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে, আমরা দেখি যে তারা বিভিন্ন খাল খনন করে গঙ্গার পানিটাকে ওরা ভারতেই রাখার চেষ্টা করছে, যার ফলে ওইখানে প্রচুর পরিমাণ ভূমিধস হচ্ছে, আর ভূমিধসের কারণে মানুষের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। তো এই ইস্যুগুলো তো আসলে সকল কিছুই হচ্ছে ভৌগোলিক। এখন ভৌগোলিক ইস্যু যদি আপনারা রাজনৈতিকভাবে এটার দায়িত্ব বা যাই নিতে চান,